প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও কথা হবে নির্ধারিত একটি বিষয়ে। আজকের বিষয় হঠাৎ বিতর্কের আবর্তে দেশের ক্রিকেট। যে দুজন অতিথি কথা বলবেন আজকের এই বিষয়ে, চলুন তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নেওয়া যাক। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান। আর অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের বিষয়ে, তবে তার আগে এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন 2007 সালের 1/11 সরকার দেশে ফিরতে নিষেধ করলেও কোনো বাধা পরোয়া করেননি। বৈশ্বিক জ্বালানি সংকটে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৃহত্তর ময়মনসিংহের সরবরাহ বেশি বিঘ্নিত। বাংলাদেশের বিদেশি ঋণ ও সুদের অর্থ পরিশোধের পরিমাণ বেড়েছে। ঋণের টাকার প্রকল্প লাভজনক কিনা খতিয়ে দেখতে অর্থনীতিবিদদের পরামর্শ। প্রথম ধাপের 139 উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ। ভোটার 3 কোটি, প্রার্থী 1600-র বেশি। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন সিইসির প্রত্যাশা। এবং দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে 2 খেলা বাকি থাকতেই বাংলাদেশ টি-20 ক্রিকেট সিরিজ জিতেছে। চট্টগ্রামের তৃতীয় খেলায় 9 রানে জিতেছে। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। সামনে টি-20 বিশ্বকাপ ক্রিকেট, 1 মাসেরও মতন হাতে সময় নেই, তারও কম সময়ে। তো এখনও বাংলাদেশ টিম স্কোয়াড বা যেটি আছে, যেটি পাঠানো হয়েছে আইসিসির কাছে, সেটি এখনও ঘোষণা করা হয়নি। এই বিষয়টি নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। কথা হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে, কেমন প্রস্তুতি হলো, কাদের সঙ্গে খেলে শেষ মুহূর্তে প্রস্তুতিটা নেওয়া হলো সেটা নিয়ে কথা হচ্ছে। আইপিএল থেকে মুস্তাফিজকে নিয়ে আসা নিয়ে, এই সব কিছু মিলিয়েই একটু বিতর্কের ভেতরেই আছে বাংলাদেশের ক্রিকেট। রকিবুল হাসান, আপনার কাছ থেকে প্রথমে যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে আমাদের দল ঘোষণায় যে বিলম্বের ব্যাপারটি, আমরা জানি যে 25 তারিখ পর্যন্ত পুরো স্কোয়াডটি বদলে ফেলার সুযোগ আছে। সেই জায়গা থেকে কোনো ধরনের কোনো হিসাব না করলে অন্য কোনো সমস্যা কোথাও কি একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। বৈশাখী টিভির সকল দর্শকদের শুভেচ্ছা। দেখেন, 1 তারিখ ওয়াজ দ্য কাট আউট টাইম সব দেশের জন্য, যে তাদের স্কোয়াড পাঠাতে হবে, করতে হবে, আইসিসির কাছে যেতে হবে। তো আমরা 1 তারিখের মধ্যেই কিন্তু আই এম শিওর পাঠিয়ে দেওয়া হয়েছে। বাট আপনি যে প্রশ্নটা আনলেন, দেখবেন সব দেশগুলো কিন্তু তারা পাবলিক করে দিয়েছে যে স্কোয়াডটা কারা। এবং আপনি যে বললেন যে 25 তারিখ, 25 তারিখ পর্যন্ত আবার চেঞ্জ আনা যাবে, কেউ ইঞ্জুরি হতে পারে বা অনেক কিছু হতে পারে। তারপরেও খেলা চলাকালীন সময় যদি ওরকম কোনো ইঞ্জুরি হয়, ওইখানে একটা অপশন রাখা থাকে এই সমস্ত ইভেন্টে, যে রিপ্লেসমেন্ট প্লেয়ার্স, যে কনকারশন হয়ে গেছে আর খেলতেই পারবে না এরকম কিছু। তো আমি কিন্তু জিনিসটাকে খুব ভালোভাবে নেই। আমার কাছে কেন জানি মনে হয়েছে এত লুকোচুরির তো কিছু নাই এখানে। দেখেন, আজকে যদি আমরা টিমটা অ্যানাউন্স করে দিতাম, হয়তো কেউ বলবে যে প্লেয়াররা তো নিশ্চয়ই জেনে গেছে কে কে আছে 15 জনে। সেটা বড় কথা না। বড় কথাটা হলো ওয়েন ইট কামস ইন পাবলিক, ওয়েন ইন প্রিন্ট, সেটা হলো অফিসিয়াল হয়ে যায়। তো সেটা হলে কি হতে পারতো? তাহলে হতো কি, যে প্লেয়ারগুলো খেলতে যাবে তারা আশ্বস্ত হইতো। 1 নম্বর, তারা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করতো, শারীরিকভাবে, মেন্টালি, এবং একটা প্ল্যান করতে পারতো নিজের। ব্যাটার হলে ব্যাটিংয়ের প্ল্যান, বোলার হলে বোলিংয়ের প্ল্যান, কোন কোন দলের সঙ্গে খেলা। তারা নিজেরাই তখন ল্যাপটপে বসে তাদের পারফরমেন্সগুলো দেখে নিত, যে নাকি কম্পিউটার অ্যানালিস্ট আছে তার কাছ থেকে নিয়ে, একদম এককভাবে ইন্ডিভিজুয়ালি। তো এইটা কেন করে নাই? যে আপনাদের লেখালেখিতেই যেটা আমরা পেলাম, মিডিয়ার পত্রিকা দেখলাম আপনার নিউজে, এবং সেটা আমার কাছে মনে হচ্ছে এখানে যে নির্বাচক মণ্ডলী কি
একটু সেফ গেম খেলছে, সেফ ইন দ্য সেন্স যে দে ওয়ান্ট টু অ্যাভয়েড দি আর্লি ক্রিটিসিজম। কারণ যে কোনো টিমই করেন না কেন, বেস্ট পসিবল টিম আপনি করেন না কেন, সমালোচনা থাকবে। সমালোচনা থাকবে। এখন যারা আমরা নাকি টিম নির্বাচক বা টিম ক্রিকেট অপারেশনস যারা দায়িত্বে আছি, আমাদের তো যদি ওই সাহসটা না থাকে বা ওই সমালোচনা, আমরা দেখেছি যে ভারত তাদের দল ঘোষণা করার পরে সেখানেও বিতর্ক হচ্ছে, এ কেন নেই, ও কেন থাকলো, এ কিভাবে এটা থাকলো, থাকবেই, সেটা হচ্ছে, সেটা। চার টেবিলে ঢড় উঠবেই এখানে। এবং ক্রিকেট ইজ ওই রকমই একটা খেলা যে ওর জায়গায় ওই হলে ভালো হতো, ওই না। দেখেন আপনি ভারতীয় কথা টানলেন, শুভনম গিলের মতো প্লেয়ার টিমে নাই, ওইখানে রিঙ্কু সিং নাই, ওইখানে রাহুল নাই, ট্রেমেন্ডাস প্লেয়ার সব এক একজন। কাকে রেখে কাকে কী করবে? এখন সাধারণ মানুষ কিন্তু বলবে ওদের কথা, কিন্তু নির্বাচক মণ্ডলী এবং ক্যাপ্টেন এবং কোচ তারা জানে যে সব ভাই ভালো, এই সব ভালোর থেকে তো 15টা ভালো নিতে হবে। হ্যাঁ, তো আমার টিমের স্বার্থে যেটা নিব ওইটি আমার বক্তব্যটা হবে, এবং মিডিয়ার কাছে যদি কথা বলতে ওইটি ক্লিয়ার বলে দেওয়া হবে, উই ফাউন্ড দেম টু বি দ্য বেস্ট 15। সো সেটাই আমরা করেছি। দে মে পারফর্ম, উই হোপ দে উইল পারফর্ম। তারা করবে, না করলে ক্রিকেট তো একটা ফানি গেম, তার দিন এসে খুব ভালো করতে পারে, আবার অনেক সময় খারাপ একটা স্পেল যেতে পারে। তো সেই সৎ সাহসটা আমার মনে হয় আমাদের নির্বাচক মণ্ডলী বা ক্রিকেট অপারেশনস দেখাতে পারলো না। এটা দিলে অন্তত কি বলতো, কেউ সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা বলতে দেন এখানে, বাট প্লেয়াররা সবচেয়ে বড় জিনিস হলো তারা নিজেদেরকে তৈরি করতে পারতো যারা খেলবে। দেখি এই বিষয়ে সিরাজউদ্দিন মাহমুদ আলমগীর উনি কি বলেন। সিরাজউদ্দিন মাহমুদ আলমগীর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা কথা বলছিলাম টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণার বিলম্ব হওয়ার ব্যাপারটিতে। আপনার কি মনে হয় যে আসলে এর ভেতরে ঘোষণাটা হয়ে যাওয়া উচিত ছিল? যেহেতু দল তো আমাদের নির্বাচন করতে হয়েছে, আইসিসির কাছে পাঠাতেও হয়েছে, তো সেটি এর ভেতরে ঘোষণা করে দিলে হয়তো ভালো হতো। বা আপনার যদি মনে হয় যে না, এটাই ঠিক আছে, একটু পরে ঘোষণা করলে কিছু যায় আসে না, একটু আপনার মতটাও জানতে চাই। ধন্যবাদ আপনাকে। রকিবুল ভাই আসলে যেভাবে বলছিলেন এটা ঠিক আছে। তারপর বোর্ডের আসলে নিজস্ব কিছু পলিসি থাকে। এখন নিশ্চয়ই বোর্ড কিছু চিন্তা ভাবনা করছে, একটা সিরিজ অনগোয়িং আছে। তো এসব বিবেচনা করে দল ঘোষণাটা দেরি করছে। এটা নিয়ে সমালোচনা আগে পরে তো হবেই, কিন্তু দল ঘোষণা দেরি করার পিছনে আমার মনে হয় বোর্ডের নিশ্চয়ই কোনো প্ল্যান আছে বা তাদের স্পেসিফিক কোনো পলিসি আছে, যে কারণে তারা একটু সময় নিচ্ছে এবং একটা সিরিজ অনগোয়িং আছে। আমার মনে হয় সেটাকে মাথায় রেখে হয়তো টিমটা একটু পরে ডিক্লেয়ার করছে। এটা ছাড়া অন্য কোনো যৌক্তিক কারণ আছে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনার কি এরকম মনে হয় না যে দলটাকে যদি একটু আগে ঘোষণা দেওয়া হতো, যেটা রাকিবুল হাসান বলছিলেন যে খেলোয়াড়রা নিজেদেরকে তৈরি করে নেওয়ার জন্য বা তার মানসিক যে একটি প্রেক্ষাপট থাকে একটি বড় টুর্নামেন্টের আগে, সেই জায়গাটিকে নিজেদেরকে একটু খাপ খাইয়ে নেওয়ার জন্য বাড়তি সুযোগ বা সুবিধা পেত? এটা আসলে ডিপেন্ড করে। আমার মনে হয় না যে এটা মানে প্লেয়ারদের তৈরিতে বা প্লেয়ারদের মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে খুব একটা বেশি সমস্যা হবে। কারণ যে সময় এখনো আছে বা আ দল যাওয়ার আগে মূলত প্রস্তুতিটা কিন্তু আ শুরু হবে যখন দলটা আমাদের প্রথম যাওয়ার ম্যাচের সময় জন্য হবে। আমাদের প্রথম ম্যাচ ৭ই জুন। সেই হিসেবে ৭ই একদম জুন। ১ মাস সময় হবে। ১ মাস সময় আছে এখনো। তো আমার মনে হয় যে দল একটু পরে ঘোষণা হচ্ছে, এটা আরেকটু আগে হলেও হয়তো ভালো হতো। কিন্তু আমি এখানে আসলে তেমন একটা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা। ধন্যবাদ সিরাজুদ্দিন মাহমুদ আলমগীর। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি একটু রাকিবুল হাসানের কাছে। সিরাজুদ্দিন মাহমুদ আলমগীর তিনি তার অভিমতটি ব্যক্ত করলেন। যদি এই বিষয়ে আপনার কিছু বলার থেকে আমরা শুনবো, না হলে অন্য একটু। আমি একটু ওনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই। উনি একটা বলেছেন যে না, প্লেয়ারদের আগে করলে, আগে থেকে জানলে তাদের যে খুব একটা মনস্তাত্ত্বিক ব্যাপারটা কোনো সাহায্য করতো কি না। ডেফিনেটলি করতো। ওয়ার্ল্ড কাপ ইজ নট ওয়ান অফ দোজ টুর্নামেন্ট। এটা বাইলেটারাল সিরিজ না। বিশ্বকাপ 4 বছর পর পর একটা আসে। এখানে যে উত্তাপ এবং প্রত্যাশা সব মিলিয়ে প্লেয়ারদের কাছে, এবং আমি নিজে ক্রিকেট খেলে আতুর ঘর থেকে আসছি, আমি জানি কি কাজ করে একটা প্লেয়ারের ভিতরে, তার মাইন্ডে বাই। তো সেই দিক থেকে আমি কথাটা সামনে এনেছি।
সিরাজ ভাই তার বক্তব্য দিয়েছেন, তার মতামত আমি শ্রদ্ধা করি, ঠিকই আছে, তার মতো করে সে বলেছে। আবার একটা কথা যে আপনারা তো জানেন কি না, টিম কিন্তু চলে গেছে আইসিসির কাছে। হ্যাঁ, 1 তারিখ ওয়াজ দ্য কাট আউট টাইম, 25 তারিখ পর্যন্ত আপনি করতে পারবেন। তবে এইখানেও একটা আছে, কারণ আলমগীর ভাই, সিরাজ ভাই হয়তো উনি জানেন কিনা জানি না, উনি হয়তো ক্লোজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বা এর সাথে আরও বেশি খবর রাখেন যে কোনো প্ল্যান আছে কিনা বিসিবির, কোনো একটা চেঞ্জ। যেমন একটা দেখা যাচ্ছে দৃশ্যত যে সৌম্য সরকারকে ফিটনেস থেকে এনে তাকে ইন করানো যায় কি না, এবং একই সঙ্গে লিটন দাস ইজ নট পারফর্মিং, সে আজকেও সে পারফর্ম করে নাই। তো সেই জায়গায় যদি তাকে রিপ্লেস করতে হয়, কে করবে? তো ওই জন্যই 2টা ম্যাচ হয়তো খেলাবে, ঢাকার 2টা ম্যাচ জিম্বাবুয়ের এগেনস্টে, দেখবে যে হাউ ডাজ সৌম্য সরকার কী করে না করে। তো সেটা একটা কারণ হতে পারে, ওই জন্য একটু সময়, কৌশলগত কিছু কারণ থাকতে পারে, কৌশলগত কিছু থাকলেও থাকতে পারে। আচ্ছা, আমাদের যে সিরিজটি এখন চলছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেটি নিয়েও কথা হচ্ছে। সাকিব আল হাসান বলেছেন, মাশরাফি বিন মুর্তজা বলেছেন, তারা মনে করছেন যে এরকম একটা দলের সঙ্গে খেলে বা এরকম একটা দলের সঙ্গে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়াটা আসলে খুব বেশি কাজের না। তাদের কথার যে সারমর্মটা, সেই জায়গাটা বলছি। আপনার কি? আমি তাদের কথার শ্রদ্ধা জানাই, আপনি নিশ্চয়ই শুনেছেন তাদের সব দুজনের কিছু শুনেছি আমি, বাট আমি এটাও বলবো যে আপনি এখন কোন টিমকে পাবেন? অল আর এনগেজড, দে উইল নট কাম টু প্লে বাইল্যাটারাল সিরিজ আপনার দেশে। এখন জিম্বাবুয়ের সঙ্গে আমাদের কিন্তু এটা বাইল্যাটারাল সিরিজ, এটা আইসিসির। এখানে কিন্তু পয়েন্ট স্কোর হবে। এখানে T20 হইলেও ওটারও একটা র্যাঙ্কিং আছে, ওটারও একটা আছে। এবং দেখেন এই জিম্বাবুয়ে কিন্তু এখন বিশ্বকাপে নাই, বা একটা টেস্ট প্লেইং কান্ট্রি। কিন্তু কেন নাই? উগান্ডার কাছে হেরে গেছিলো, কোয়ালিফাইং খেলতেছিল তাদের, এবং দে লস টু উগান্ডা। আজকে উগান্ডা কিন্তু বিশ্বকাপ খেলবে T20। তো সেদিক থেকে চিন্তা করলে যে এই সিরিজে অনেকে বলছে যে এটা খেলে আমাদের লাভ কী? এভরি ম্যাচ ইউ প্লে ইজ অ্যান এক্সপিরিয়েন্স। আপনি এখানে টকশো করছেন, অ্যাঙ্কারিং করছেন, আমি এখানে কথা বলছি, আমি যত কথা বলবো, যত প্রোগ্রাম করব, বা আপনি যত অ্যাঙ্কারিং করবেন, ইউল বি এনরিচড। এবং আপনি তো পড়াশোনা করেই আসবেন, আমাদেরও পড়াশোনা করে কিন্তু বসতে হয় বা নিজের ফলো করতে হয়। তো কাজেই এখানে জিম্বাবুয়েকে খাটো করার দরকার নেই। আজকে দেখেন জিম্বাবুয়ে 9 রান হেরে গেছে, দে কেম ক্লোজ টু উইনিং দ্য ম্যাচ। তাদের একটা ব্যাড টাইম, তার কাগজে কলমে আমরা অনেক স্ট্রং, এটা বলার অপেক্ষা রাখে না। তবে 3টা জিতে গেছে, এখন সিরিজ আমরা জিতে গেছি, সেটার বাকি এক্সপেরিমেন্টেশনটা করবে, যেটা নাকি পোথাস অ্যাসিস্ট্যান্ট কোচ, যে তার কথা অনুযায়ী। ওটা আরও শক্তিশালী দল হলে তখন কি হইতো? আবার আমাদের সোশ্যাল মিডিয়া যেভাবে জাম্প করে বা করে, আমরা যে হেরে যেতাম ওইসের সঙ্গে, তো সেটা কিন্তু একটা নেতিবাচক ফল হতেও পারতো আমাদের প্লেয়ারদের উপরে। যেন ঠিক এই রেজাল্টটা যদি উল্টায় দেন, যে আমরা রিসিভিং এন্ডে যে টুরিং সাইড যে আসছে, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা অন্য একটা টিম আমাদেরকে ধরাশায়ী করেছে, তো আমাদের কিন্তু প্লেয়ারদেরও একটা নেতিবাচক একটা কিছু হতে পারতো। একই সঙ্গে পাবলিক পারসেপশনটাও কিন্তু অন্যরকম হয়ে যেত, যে অন্যরকম কী খেলে এরকম, উইচ ইজ নট গুড অলসো, কারণ ক্রিকেট ইজ এ মাইন্ড গেম। আর আমি বলি ক্রিকেট হলো এখান থেকে এই পর্যন্ত, মানে ইউ নিড এ স্ট্রং হার্ট আর গুড আইকিউ আর মাইন্ড গেম। তো সেই দিক থেকে এটা ঠিক না, মানে এই ধরনের কথাবার্তা সাকিব বলুক আর যে বলুক, সাকিব তো ইজ নট দ্য গড অফ ক্রিকেট। এখন সে এসে বলতেছে যে এই, এবং লিগ খেলা নিয়ে বলছে যে 50 ওভারের খেলায় ডিপিএলটা সুপার লিগটা, বাট সে কি জানে যে এটা হচ্ছে ক্লাব ক্রিকেট? দ্য ওনার্স অফ দিস ইভেন্ট টিমস আর দ্য ক্লাবস, এবং প্রথম থেকে তারা 50 ওভার্স খেলে আসছে, এরকম গরম পর্ব তো কেউ জানতো না। তাহলে সাকিব আল হাসান কেন খেললো? সাকিব আল হাসান কেন 50 ওভার্সে খেলতে গেল? সে চলে যেত চিরআগে, সে তো অটোমেটিক চয়েস বাংলাদেশ টিমে। তো সে ওখানে T20 খেলতো, সে T20গুলো খেলতো, তার নিজের জন্য ভালো থাকতো, তাকে আর আজকে কথা বলতে হতো না। তো কাজেই আমি মনে করি না যে এটা, এনি টিম ইউ প্লে, ক্রিকেট ইজ এ ফানি গেম। আচ্ছা, দেখি এ বিষয়ে সিরাজউদ্দিন মাহমুদ আলমগীর কি বলেন। আপনি তো শুনছেন আমাদের কথা, তাই আলাদা করে প্রশ্নটা রাখছি না।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি নিয়ে সেই বিষয়ে একটু আপনার মতগুলিও জানতে চাই। আসলে রকিউল ভাই রাইটলি সেড। আমি শুধু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে প্লেয়ার এবং সংগঠকদের মধ্যে একটা ডিফারেন্স আছে। সাকিব ইজ স্টিল এ প্লেইং মেম্বার, সে খেলছে। এখন যে কথাটি সে বলেছে, সে যদি সংগঠক হতো বা বোর্ডে চেয়ারে সে বসতো, সে মন্তব্যটা করতো না। কারণ একটা প্ল্যান যখন করা হয়, এগুলা এভেলেবল কান্ট্রিজ ওয়ার্ল্ড কাপের আগে দেশ পাওয়া যাওয়া বা শক্ত প্রতিপক্ষের সাথে খেলে আপনার মোরালি আপনার প্লেয়ারদেরকে ডিমোরালাইজ করবেন কিনা, এখানে অনেক চিন্তায় আছে। কিন্তু একটা বোর্ডে যখন একটা বোর্ড মেম্বাররা বসে, তখন এই বিষয়গুলো কিন্তু অনেক থ্রেড এখানে আলোচনা হয়। তো সংগঠকরা সবসময় চিন্তা করে যে আমাদের দলটা মানসিকভাবে কিভাবে কার সাথে খেলছে সেটা না। আর রকিবুল ভাই যেটা বলল যে প্রতিটি খেলা থেকেই কিন্তু শিখার আছে এবং প্রতিটি খেলা থেকেই কিন্তু আপনার অর্জনের অনেক কিছুই আছে। প্রতিপক্ষ কে সেটাই দেখার বিষয় না। একটা ম্যাচ কন্ডিশনে হ্যাঁ, অবশ্যই প্লেয়াররা যে প্রতিটি অভিজ্ঞতা খেলা অর্জন করবে, আসলে একটি বাড়তি অভিজ্ঞতা এবং দক্ষতা সুতরাং ছাড়িয়ে নেওয়ার একটি সুযোগ। এই এটা নিয়ে আসলে বা ক্রিকেট বোর্ড আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্তই নিয়েছে এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে একটা সিরিজ, টি-টোয়েন্টি সিরিজ জিতে যাওয়ার যে মেন্টাল একটা যে স্ট্রেংথ, সেটা নিয়েই তারা যাচ্ছে এবং বোর্ডের এই সিদ্ধান্ত অবশ্যই আমরা মনে করি সঠিক। এবং আ উম বা আরো শক্ত প্রতিপক্ষের সাথে খেলতে গেলে আজকে যারা সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করছেন, তাদের সমালোচনা, মিডিয়ার সমালোচনা এবং বিভিন্ন জায়গা থেকে যে সমালোচনাটা আসতো, তখন কিন্তু প্লেয়ারদের সেটা নেওয়ার সক্ষমতা আছে কিনা সেটাও আমাদের বিবেচনা করে দেখতে হবে। সুতরাং আমার মনে হয় যে এটা সঠিক সিদ্ধান্ত ছিল এবং জিম্বাবুয়ের সাথে আজকে মাত্র ৯ রানে হেরেছে। তাদেরকে একদম দুর্বল প্রতিপক্ষ মনে করলেও কিন্তু হবে না। তারাও কিন্তু টেস্ট পেইং নেশন। সুতরাং সিদ্ধান্ত সঠিক ছিল এবং আমি মনে করি এটা ভালো আ সিরিজ জিতেই বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের ফরম্যাট নিয়ে যে মন্তব্যটি করেছেন যে এটি 50 তে না হয়ে ওয়ার্ল্ড কাপ রিলেভেন্ট ফরম্যাটে হলে ভালো হতো, সেটা নিয়ে আপনি নিশ্চয়ই শুনেছেন বিসিবি সভাপতি এখানে বক্তব্য এখানে করেছেন। এখানে বোধহয় সাকিব দুষ্টুমি আল করে হাসানের বলেছেন। নিশ্চয়ই আ জানা আছে যে এখানে ক্লাবগুলোর কিন্তু প্রচুর ফিন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে। তাদের একটা টিম যখন গঠন করা হয়, তারা কিন্তু একটা টি-টোয়েন্টি যে দল গঠন করবে, সেটা কিন্তু 50 ওভার্স এর জন্য করবে না। এবং টেস্ট খেলার জন্য যে দল গঠন করবে, সেটা কিন্তু টি-টোয়েন্টির জন্য করবে না। তো ক্লাবগুলো কিন্তু অনেক পয়সা এখানে অর্থ বিনিয়োগ করে, তারা বিনিয়োগ করে কিন্তু তারা 50 ওভার্স ম্যাচের জন্য কিন্তু দল গঠন করেছে। সুতরাং তাদেরকে হঠাৎ যদি টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলতে বলে এবং পরের ম্যাচগুলো কিন্তু সব ক্রুশিয়াল ম্যাচ ছিল। সব বড় ম্যাচগুলো ছিল। সুতরাং এটা কিন্তু সে না বুঝেই আমার মনে হয় যে সে মন্তব্যটা করেছে। এই সিরিজ থেকে যদি আমি আপনাকে একটু বেছে নিতে বলি যে আমাদের কিছু অর্জনের জায়গা, একটু শুনতে চাই। অর্জনের জায়গা অনেক কিছুই আছে। আমাদের মা তামিম ভালো খেলেছে, শান্ত পারফর্ম করেছে। অনেক আমাদের ব্যাটসম্যানরা রান করেছে। তাসকিন ভালো বোলিং করেছে। এবং আমাদের যদি আমি সাইফের কথা বলি, সেও কিন্তু ফিটনেস ওয়াইজ সে কিন্তু ভালো পারফর্ম করেছে। আমাদের প্রাপ্তি অনেক আছে। আমাদের টিম জিতেছে, সিরিজ জিতেছে, পরপর ৩ টি ম্যাচ জিতেছে। এগুলি কিন্তু অনেক বড় প্রাপ্তি। আচ্ছা, আমরা এই বিষয়েও একটু শুনবো রাকিবুল হাসানের মত যে আমাদের অর্জনটা এই সিরিজে খেলে। অর্জন তো নাম্বার ওয়ান। অর্জন তো আপনি একটা সিরিজ জেতা মানে আপনি কি আপনার আস্থাটা অনেক উপরে উঠে যাবে, দ্যাট ইউ ক্যান মেক ইট হ্যাপেন। এটা ইরেসপেক্টিভ অফ টিম কতটুকু স্ট্রেংথ কী আছে অপোনেন্টের। আর ২ নম্বর হলো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেস ঝাড়াই করে। আপনি দেখেন যে নামগুলো আসলো কারা ভালো করছে। আজকে তহিদ হৃদয় ম্যান অফ দ্য ম্যাচ, ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছে, 50 রানস ইন ওভার 40 বলস আর সাম বল। তারপর দেখেন আগের ম্যাচে তামিম ওপেনার, আমাদের ওপেনিং একটা স্লট প্রবলেম সলভ ওখানে হয়ে গেছে। বোলিংয়ে দেখেন আমাদের বোলাররা কিন্তু তাসকিন ইজ বোলিং ফায়ার ওইখানে, এবং আপনার মুস্তাফিজ রেস্টে আছে। স্পিনের আজকে খেলে নেই শেখ মাহাদি, যে ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি খেলবে সে 11 জনে, হি রেস্টে আছে আজকে এই ম্যাচে। হি হ্যাজ বিন বোলিং ওয়েল। তো এই ইন্ডিভিজুয়ালি এখানে যে পারফরমেন্সগুলো হয়েছে
আরও দু একজন রান করে গেছে। তো আমি মনে করি এটা তাদেরকে আস্থা দিবে, কনফিডেন্স লেভেলটাকে হাই করে দিবে। আমরা একটু বিরতির সময়ের কাছে এসে দাঁড়িয়েছি। বিরতির পর ফিরে আসা আবার কথা বলবো আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এখন একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। রাকিবুল হাসান, আপনি বলছিলেন বাংলাদেশ দলের এই যে সিরিজটি জিম্বাবুয়ের বিপক্ষে হচ্ছে, সেখানে অর্জনের জায়গাগুলো নিয়ে একটু আবারও ফিরছি আপনার কাছে। আমি আর একটু অ্যাড করে দিই। অর্জনের যখন এখানে একটা ব্যাটার থাকেন, একটা বোলার থাকে একটা টিমে, তারপরে ফিল্ডিংয়ের ফিটনেসের ব্যাপার, তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের কারেক্টিভ মেজার্সগুলি নেওয়ার একটা সুযোগ তাদের কাছে এসছে। একটা ব্যাটসম্যান যদি রান না পায়, সে কিন্তু প্র্যাকটিসে ব্যাটিং করা আর একটা ম্যাচে ব্যাটিং করা কিন্তু পার্থক্য নেই। তো সেই কারেক্টিভ মেজার্স আর কোথায় ভুল হচ্ছে, কোচরা আছে, তারা তাদেরকে আইডেন্টিফাই করে দিবে যে এটা তোমার এই হয়েছে, তুমি এটা ঠিক করে নাও, নেটসে করবে, নেট প্র্যাকটিসে, তারপরে ম্যাচ। তো এই ম্যাচে যখন যারা ভালো করতেছে তো করছি, যারা একটু প্রত্যাশিত পারফরমেন্স হচ্ছে না, তারাও কিন্তু একটা ম্যাচে ভালো করেছে, একটা করে নেই, তারা বুঝতে পারবে যে তো সেই জিনিসটা হয়ে গেছে আমাদের। আমাদের বোলাররা কিন্তু অসাধারণ বোলিং করেছে, ব্যাটাররা কিন্তু অনেকে রান করেছে, বিশেষ করে ইয়াং টার্কস যাদেরকে বলি আমরা, যারা আগামী 10 বছর 5-7 বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তৌহিদ হৃদয় বলেন, তানজিব তানভি বলেন, আর একটা পেস বোলার সাকিব আছে, ইয়াং সাকিব, তারা শেখ মাহাদি, সে বছর খেলেছে অনেকগুলো। আপনি যেহেতু বোলিংয়ের কথা বলছেন, প্রসঙ্গত একটু আলোচনা করিয়ে রাখি বা আপনার একটু কথাটা শুনিয়ে রাখি। সেটা হচ্ছিল আমাদের মুস্তাফিজুর রহমানকে নিয়ে, যে উনি তো খেলছিলেন, আইপিএলে খেলছিলেন মুস্তাফিজ, হ্যাঁ, সেখান থেকে তো তাকে নিয়ে আসা হলো। এই যে বিসিবি তাকে নিয়ে আসলেন, এটি নিয়ে কিন্তু সমালোচনা আছে। মুশরাফি এটিতে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি মনে করছেন যে না, এই কাজটি ভালো হয়নি। সাকিবও অন্যভাবে বলেছেন যে তিনি যদি বোর্ডে থাকতেন বা দায়িত্বে থাকতেন, তিনি আরও সুযোগ দিতেন এ ধরনের বড় টুর্নামেন্ট খেলার। বা মাশরাফি যেটা বলছেন যে আইপিএলে মুস্তাফিজের সুযোগ হচ্ছিল বড় বড় ব্যাটসম্যানদেরকে ফেস করার, বড় ক্রিটিক্যাল কন্ডিশনগুলোতে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার, যেটা জিম্বাবুয়ের বিপক্ষে পাবে না। সেই জায়গাটা একটু সমালোচনার জায়গাটি আপনার মত শুনবো, এবং আপনার কথা শোনার পরে একই বিষয়ে আমরা যাব সিরাজউদ্দিন মাহমুদ আলমগীরের মতামত শুনতে। দেখেন, মুস্তাফিজ যে ওই তারিখে ফিরে আসবে, এটা আগের থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চেন্নাই সুপার কিংসের সঙ্গে সেটাই এগ্রিমেন্ট হয়েছিল, দে উইল লিভ হিম 9টা ম্যাচ খেলার পরে। তো সেটাই হয়েছে। ইয়েস, ওখানে থাকলে হয়তো আরও কিছু স্কিল ডেভেলপ করতে পারতো, কিন্তু আমরা কি কেউ জানি যে ওইখানে যে বার্ন আউট হওয়ার যে কত বড়। আপনি দেখবেন অল টপ প্লেয়ার্সগুলি এরকম শুকায় গেছে, সাদা চামড়া, মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যে হোয়াইট যারা কালার্ড প্লেয়াররা, যাদেরকে আমি পার্সোনালি চিনি বা দেখি রেগুলার, আমি তো ক্রিকেট, আমার তো ধ্যান জ্ঞান সব কিছু ক্রিকেট, তো সেইখানে ওয়্যার অ্যান্ড টিয়ারটা বেশি হয়ে যায়। বেঙ্গলিজ উই আর সফটিস, কিন্তু মাছে ভাতে বাঙালি, আমরা স্টেক খেয়ে বড় হই নাই ওরকম, বা ওরকম প্রচুর খেলা খেলি না আমরা। তো সেই জন্যই ক্রিকেট বোর্ড চিন্তা করছে না, ওই কাট আউট টাইমের মধ্যে তাকে এনে রেস্টটা এখানে হোক। 1 2 নম্বর হলো সে টিমের সঙ্গে যুক্ত হয়ে যাক, যুক্ত হয়ে টিমের সঙ্গে থেকে সে তো টিমের সঙ্গে এনভায়রনমেন্টটা শেয়ার করা, এবং তার অভিজ্ঞতাটাকে এখানে আরও করা, যে কি হয় না হয়, এবং তার ইমপ্রুভমেন্টটা কিন্তু আমরা দেখেছি। যে চেন্নাইয়ের সে বোলিং করেছে, যেটা দারুণ একটা সিজন তিনি কাটালেন, কাটালো, এবং ধোনি তাকে পার্সোনালি হ্যান্ডেল করেছে। বাট 2 দিন পর পর খেলা, কিন্তু আইপিএলে আপনি আজকে ম্যাচ খেললেন, একদিন 2 দিন, দেন ইউ আর গোয়িং অ্যান্ড ইউ আর ট্রাভেলিং অলসো, এবং সুটকেস খুলতেছেন, সুটকেস ব্যাগ আবার লাগাচ্ছেন, আবার ট্রাভেল করছেন। তো ওই ধকলটা নিয়ে করে, তারপরেও সময় যেহেতু ছিল, বাট এটা আবার ওই দিক থেকেও বলা যায় যে ওখানে যদি থাকতো, পুরোটা আরও খেলেই আসতো, তো সে আরও বড় বড় প্লেয়ার, যেটা আপনি বললেন, ইউ আর ভেরি ট্রু, ভেরি রাইট, যে সেখানে হয়তো তার আরও উইকেট পেলে তার কনফিডেন্স বাড়তে পারতো। তো এখানে পজিটিভস নেগেটিভস আপনি ডিবেট করতেই পারেন, বাট চুক্তিটা কিন্তু চেন্নাইয়ের সঙ্গে ছিল ক্রিকেট বোর্ডে, যে ওই সময় তাকে দিতে হবে, এবং
একটা এখানে তো প্ল্যান আছে ক্রিকেট বোর্ডের যে তাকে এনে সবার সঙ্গে থাকলো, যার জন্য সে এই 3টা ম্যাচ খেলছে না। সে রেস্ট কিন্তু পাচ্ছে এখানে এখানে তারপরে সে হয়তো ঢাকার 2টা ম্যাচ খেলবে। তাও যদি সে খেলতে চায়, তাকে বাধ্য করছে না ক্রিকেট বোর্ড। ইফ ইউ ওয়ান্টস, মুস্তাফিজ ক্যান প্লে ঢাকা টু T20s, সেটা খেলতে পারে। তো সেই অপশনটা তাকে দিয়ে রাখছে সেই। আমি মনে করি এটা দুই রকমভাবেই এটারই আছে। আচ্ছা, এই বিষয়ে হ্যাঁ, সিরাজউদ্দিন মাহমুদ আলমগীর উনি কি বলেন একটু শুনবো। আমরা মুস্তাফিজকে IPL থেকে নিয়ে আসা প্রসঙ্গ যে বিতর্কটি উঠেছে এবং সেই জায়গাটি থেকে আমরা একটু কথা বলছিলাম, আপনার মতটি একটু শুনবো এখন। আসলে এখানে আমি আবারও একই কথা বলছি, বোর্ডের কিন্তু কিছু প্ল্যান থাকে। বোর্ড কিন্তু ক্রিকেট বোর্ড একটা সিরিজ খেলতে যাওয়ার আগে বা ওয়ার্ল্ড কাপের মতো এরকম মেগা ইভেন্ট খেলতে যাওয়ার আগে তারা ইন অ্যাডভান্স কিছু প্ল্যান করে। অ্যাকর্ডিংলি মুস্তাফিজের সাথে যে কন্ট্রাক্টটা, তাকে যে ছাড়পত্রটা দেওয়া হয়েছিল, তাও কিন্তু সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছিল এবং সেটা চিন্তা ভাবনা করেই কিন্তু এই ছাড়পত্রটা দেওয়া হয়েছিল। সে যে ম্যাচে IPL থেকে মাঝপথে চলে আসবে, সেটা কিন্তু সকলেরই জানা ছিল। আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদের সাকিবদের মতো যারা আইডল আছে বা যারা এক্স ন্যাশনাল ন্যাশনাল কারেন্ট প্লেয়ার আছে, যাদেরকে মানুষ ফলো করে, তারা বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে যখন কথা বলবেন, আমার মনে হয় আরেকটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। কারণ তাদের কথার সূত্র ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই সমালোচনাগুলো মাত্রা কিন্তু বেড়ে যায়। বোর্ড যখন পরিকল্পনা করেছে আপনার মুস্তাফিজকে এই সময়ের মধ্যে তাকে নিয়ে আসবে এবং নিয়ে এসে তাকে জিম্বাবুয়ে সিরিজে তাকে দলের সাথে রাখবে, একটা টিমের সাথে থাকা, তাদের সাথে অ্যাডজাস্ট হওয়া, এটারও তো দরকার আছে। অবশ্যই এটাও সত্য যে মুস্তাফিজ হয়তো IPL আরো কয়েকটা ম্যাচ খেলতে পারলে তার এক্সপিরিয়েন্স আরো রিচ হতো। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার সুস্থতাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রকিবুল ভাই যেটা বলেছেন, যে স্ট্রেচ আপনার IPL এ খেলতে গেলে হয় 2 দিন পর আবার আরেকটা ম্যাচ, এবং ম্যাচ শেষ করেই হয়তো অনেক সময় মাঝরাতে তাদেরকে ট্রাভেল করতে হয় এবং আরেকটা নতুন ভেন্যুতে গিয়ে হোটেলে গিয়ে উঠে ওখানে অ্যাডজাস্ট করে আবার ওদেরকে প্র্যাকটিস করে তাকে রেগুলারলি মাঠে হোম নামানো। এই যে ইয়েতে যেতে হ্যাট্রিক হয়। যে আপনার সেশনটা তাকে পার করতে হয়, তো এই হ্যাট্রিক সেশন পার করে ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্ট খেলতে যাওয়ার আগে সে পুরোপুরি সুস্থ থাকবে কিনা, সেটা তো অবশ্যই বোর্ড বিবেচনা করবে এবং বিবেচনা করেই যে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় যেটা সঠিক সিদ্ধান্ত। আচ্ছা, আপনি আপনি যখন বলছিলেন তখন একটি প্রসঙ্গ বলেছেন যে বোর্ডের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে যারা এখন খেলছেন বা যারা প্রাক্তন খেলোয়াড় তাদের কথা বলার ব্যাপারে একটু বাড়তি দায়িত্ব বা সতর্ক। কিন্তু আমরা তো এটা কিন্তু দেখি যে এটা কিন্তু শুধু আমাদের দেশে না, সব দেশেই তো হয় নাকি? না, এটা বলেন। কিন্তু আপনার টিম মেম্বার যারা আছে, এটা একমাত্র বাংলাদেশে আমি দেখি বা আমরা দেখতে পাই। যারা কারেন্ট প্লেয়ার আছে, তারা অনেক সময় বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলেন বা বোর্ডের পলিসি নিয়ে কথা বলেন। এটা কিন্তু তারা কোড অফ কন্ডাক্ট এ তাদের সাথে যে কন্ট্রাক্ট আছে, সে কন্ট্রাক্টে কিন্তু তারা এমন কথা বলতে পারেন না। এবং ইভেন কি আমি বলবো, আমাদের কিছু বোর্ড মেম্বার আছেন, তারাও কিন্তু বোর্ডের থেকে যে সিদ্ধান্ত নেন, অনেক সময় দেখা যায় তারা বোর্ডের বাইরে এসে মিডিয়াকে তার বিপক্ষে অবস্থান নেন। তো এগুলার কারণেই কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং এটা একটা ব্যাড ইমপ্যাক্ট কিন্তু দলের উপর এবং প্লেয়ারদের উপর পড়ে। যেটা দেখেছেন যে বা আমাদের লিটন দাস এদের কিছুদিন আগে সে মন্তব্য করেছে, তার ফ্যামিলি নিয়ে কথা বলে, আবার তামিমও বলেছে এবং অনেক প্লেয়ারই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই যে পারিবারিক বিষয়গুলো টেনে নিয়ে আসা, আসলে সূত্রটা কিন্তু তৈরি করে দেয় এই প্লেয়াররা যখন কথা বলেন, বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন বা আমাদের বোর্ড ডিরেক্টররা যখন কিছু মন্তব্য করেন, এগুলো নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে যায়। তো আমাদের আস্তে আস্তে আসলে কিন্তু আমাদের স্পোর্টস এডুকেটেড নেশন হিসেবে আমাদেরকে কিন্তু নিজে থেকে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আমরা কিন্তু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, আমাদের পারফরমেন্স আছে, বাট আমরা ক্রিকেট কালচারটাকে কিন্তু আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে হবে এবং স্টাবলিশ করতে হবে। যে আমাদেরকে অন্য যেই টেস্ট প্লেয়িং উন্নত দেশগুলো আছে, তাদের পলিসি গুলো আস্তে আস্তে আমাদেরকে ফলো করতে হবে। আপনার কাছে একটি প্রশ্ন আছে, বিরতিতে যাওয়ার আগে উত্তরটি শুনে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনার নিজের কি মনে হয় মুস্তাফিজকে নিয়ে আসার সিদ্ধান্তটি ভালো হয়েছে নাকি থাকলে ভালো হতো, টুর্নামেন্টটা সেখানে কন্টিনিউ করলে ভালো হতো? আপনার ব্যক্তিগত মতামত।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে মুস্তাফিজকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটা সঠিক ছিল এবং তাকে এখানে টিমের সাথে অ্যা অ্যা থেকে টিমের সাথে একটা কম্বিনেশন তৈরি করা বা তার ও টিমের মধ্যে একটা সবার মধ্যে বন্ডিংস তৈরি করার জন্য তার ফিরে আসাটা জরুরি ছিল। ধন্যবাদ সিরাজউদ্দিন মাহমুদ আলমগীর। আ আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর আবারও কথা হবে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এখন আরেকটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গে থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। রাকিবুল হোসেন, ফিরছি আপনার কাছে। সিরাজউদ্দিন মাহমুদ আলমগীর যখন বলছিলেন, তিনি খেলোয়াড়রা যারা চুক্তিবদ্ধ, যারা এখন খেলছেন জাতীয় দলে, তাদের বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কথা বলার ব্যাপারে উনি ওনার মতটি তুলে ধরলেন যে বলা উচিত নয়, এবং পাশাপাশি উনি আরেকটি প্রসঙ্গ কিন্তু তুলেছেন যে বোর্ডের কর্মকর্তারাও এটি করেন যেটি উনি মনে করেন যে হওয়া উচিত নয়। এই বিষয়ে আপনার মত একটু জানতে চাই। আমি সিরাজ ভাইয়ের সাথে সম্পূর্ণরূপে সহমত পোষণ করি যে এটা হতে পারে না। দিস গিভস এ বার্থ টু ইনডিসিপ্লিন। আপনি কন্ট্রাকচুয়াল প্লেয়ার, ইয়োর জব ইজ টু প্লে অ্যান্ড পারফর্ম। কে খেলবে কে খেলবে না, কে কী করলো, এগুলি নিয়ে তো আপনার করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি কিছু বলতে চান, বলার থাকে কোনো প্লেয়ার, কারেন্ট প্লেয়ার ভাই, যদি আপনি স্কোয়াডের প্লেয়ার হন ভাই, আপনি ইন কনফিডেন্স বলেন, আপনি ঘরে বলেন, বাট ইউ ক্যানট মেক ইট পাবলিক স্টেটমেন্ট। আর যারা সবচেয়ে ভয়ানক হলো যারা বোর্ড ডিরেক্টররা, তারা তো পলিসি মেকার্স, তারাই তো সিদ্ধান্ত নেয় যে মোস্তাফিজকে নিয়ে আসবে কি না, বা আমরা কবে যাব, আমাদের টিমটা এখন দিব না, আমরা পরে অ্যানাউন্স করবো পাবলিকলি। এগুলো তারা বোর্ডের সিদ্ধান্ত হয়ে যায়, আলোচনার মধ্যে হয়ে যায়, বা আমাদের। তো তাই যদি হয় তাহলে দে আর পার্টি টু দ্য হোল ডিসিশন, বোর্ড ডিরেক্টররা। তো ওই বোর্ড ডিরেক্টররা যদি কোনো সময় বাইরে এসে আবার মিডিয়ার সামনে এসে কথা বলে এবং সেটাকে তাদের মতামত দেয়, যেটা কিনা কনফ্লিক্টিং হয়ে যায় বোর্ডের সেই সিদ্ধান্তের সঙ্গে বা বোর্ডের ইন্টারেস্টের সঙ্গে, সেটা কিন্তু অনেক দুঃখজনক, এবং সেটা একটা সিগন্যাল দেয় যে দের ইজ নো কোহেশন, দের ইজ নো আন্ডারস্ট্যান্ডিং এই বোর্ড মেম্বারদের মধ্যে, বিভাজন হয়ে আসছে মনে হয় এটা। এবার আমরা একটু কথা বলবো বাংলাদেশ দলের প্রস্তুতির জায়গাটি নিয়ে। বিশ্বকাপ তো আর আমরা জানি, সবাই জানি যে একেবারেই সামনে। কেমন মনে হয় সব মিলে প্রস্তুতিটা কেমন হলো? বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা আমরা খেলছি, সেখানে টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে কিছু কথা আছে, একটু শুনবো আপনার কাছ থেকে। কেমন মনে হচ্ছে আমাদের প্রস্তুতিটা, কেমন হতে পারে আমাদের বিশ্বকাপ মিশন? দেখেন, মিশন দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট ট্যুর হবে। আপনি যদি আইপিএল দেখেন, 260 রান করেও কিন্তু 20 ওভারে আপনি দেখা যাচ্ছে এবার হেরে যাচ্ছে, 200 রান হচ্ছেই। বাট যদিও আমেরিকার উইকেটটা ওয়েস্ট ইন্ডিজের নর্মাল উইকেটই থাকবে, আমেরিকার উইকেট আমার মনে হয় না এরকম উইকেট হবে, কারণ ওই ইভেন্টটা ওন বাই আইসিসি। ধারণা করা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা আমাদের জন্য অনেকটা হোমলি হবে, শুনছি অনেকেই বলছেন। জি, এবং যেখানে আমাদের খেলা সেন্ট ভিনসেন্ট, এটা আমার আইডিয়া আছে, এখানে উইকেটে বাউন্স থাকবে, ট্রু বাউন্স, এবং বল ব্যাটে আসবে। কারণ যে স্ট্রোক মেকার যারা আছে, আমাদের সব প্লেয়াররাই কিন্তু স্ট্রোক মেকার, তারা ভালো করবে, কোনো ভয়ের কোনো কারণ নেই বা কোনো কিছু নাই, সবার জন্যই হবে। বাট এরকম আইপিএলের যে উইকেটগুলি বানানো হয়েছিল ওরকম হবে না। তো দুষ্ট লোকেরা বলে আর কি, যে আমি বলি না, যে এগুলি নাকি সব স্পন্সররা, এই ইভেন্টের যারা স্পন্সর ব্রডকাস্টাররা, তারাই তৈরি করেছে যে এইভাবে তো উইকেট তৈরি করো যাতে 260 রান হয়। মানে বোলারদেরকে আমরা বানিয়ে দিয়েছি কোনটা কিনতে, অ্যালেক্স হেলির সেই বইয়ের, যে অনেকেই সমালোচনা করে বলেন যে বোলারদের বদ্ধভূমি। হ্যাঁ, তো এবং কথা উঠে গেছে অলরেডি, এবং কথা উঠে গেছে ওয়ার্ল্ড ক্রিকেট সার্কিটে। কী উঠেছে যে ইট ইজ ইউ আর কিলিং, এবং প্লেয়ারও বলছে, যারা রিটায়ার্ড প্লেয়ার বা ইউ আর কিলিং দি স্কিল অফ বোলার্স, মানে এরকম উইকেট করে। বাট এখানে তো তারা চাইছে রান, কারণ তারা মনে করে পাবলিক তো রান দেখতে আসে, উইকেট পড়া দেখতে আসে না। আর এয়ার টাইম যদি 6 ঘন্টা থাকে, 3 ঘন্টা থাকে, তো আমি 3 ঘন্টায় পুরো খেলা দেখতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মানি। তো এটা আমি মানে এটা এরকম। তো এখন আপনি যেটা বলছিলেন যে কোন জায়গাটায় ছিলাম আমরা,
যে আমাদের প্রস্তুতি এবং ভালো করা না প্রস্তুতি করা কেমন করবে না এবং করবে এই ভালো বিষয়টা করার ব্যাপারে আমি একটু আমাদের টপ অর্ডার নিয়ে একটু কথা হচ্ছে আমি জিম্বাবুয়ে খালি টিমটা সিরিজে। দেখার অপেক্ষায় আছি। আচ্ছা আপনি যদি ইন্ডিয়ান টিমটার দিকে দেখেন, তারা অ্যানাউন্স করেছে, এবং রোহিত শর্মার কমেন্টটা যদি দেখেন, ইন্ডিয়ান টিমের 4টা স্পেশাল স্পিনার নিয়ে যাচ্ছে তারা। সবাই একটু অবাক হয়েছে কি এই ব্যাপার। বিষয়ে সৌরভ গাঙ্গুলির মন্তব্যটা দেখলাম, তিনি বললেন যে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, Yes. যে কন্ডিশনে খেলা হবে ওয়েস্ট Correct. ইন্ডিজ এবং ইউএসএ তে, সেখানে এটা ভালো ডিসিশন। রাইট। এবং রোহিত শর্মা ক্যাপ্টেন বলেছে যে আমি এখন কিছু বলবো না, আমি ওয়েস্ট ইন্ডিজে যে আমার কেন নিয়েছি 4টা স্পিনার সেই ব্যাখ্যাটা। সেটা ব্যাখ্যাটা দেবে। বাট যে এক্সপিরিয়েন্স সৌরভ গাঙ্গুলি, তিনি তো জানেন, তিনি তো বুঝতেছেন কেন নিয়েছেন, বিকজ টু স্লো ডাউন দ্য প্রসিডিংস। আর ইন্ডিয়ান স্পিনার্স আর কোয়ালিটি স্পিনার্স, কাজে ওই উইকেটে। এবং আপনাকে একটু তথ্য দিয়ে আপনার দর্শকদের একটু জানিয়ে দিই, অথবা অনেকে জানেন যে নিউ ইয়র্কে যে খেলাগুলো হবে এটা কিন্তু ড্রপ ইন উইকেটে হবে। ড্রপ ইন উইকেটটা বানানো হচ্ছে ফ্লোরিডাতে, বানানো হয়ে গেছে। ওটাকে নিয়ে আসবে উইকেটটাকে 60 ফুট একটা কন্টেনারের মধ্যে, আচ্ছা ওটাকে নিয়ে বাই রোড নিয়ে এসে সমুদ্র পার করে এনে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে যেখানে খেলা হবে সেখানে ওই উইকেটটা প্লেস করে দিবে, মানে ওইভাবে আসতে বসায় দিবে আর কি। একটা কেক, যেরকম একটা কেক কেটে এনে বসায় দেওয়া হলো, সেটা করাছে। বাট উইকেট যেরকম অস্ট্রেলিয়াতে শুরু হয়েছে এটা প্রথমে, এই ড্রপ ইন উইকেট, নিউজিল্যান্ডও এখন তারা করছে। তো সেইখানের উইকেটটা হয়তো স্পঞ্জি হইতে পারে, একটু স্লো হইতে পারে ওই উইকেটগুলো, যেখানে স্পিনাররা ডমিনেট করতে পারবে, সুযোগ আছে অনেক। তো সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেন। দেখেন আজকাল ক্রিকেট ইজ এ সায়েন্স, এবং এখানে রিসার্চ। বোধহয় আরেকটা বিষয় এখানে খুব বড় ভূমিকা রাখবে, মাঠের সীমানার জায়গাটা একটু বড় হওয়ায় স্পিনাররা একটু সুবিধা পাবে সেখানে বাড়তি। কারেক্ট, এখানে হওয়ার কথা আর কি। হওয়ার কথা। এবং কোয়ালিটি স্পিনার যদি থাকে, আপনি ওই জিনিসগুলো করবে। কারণ এখন একটা কথা আছে না, দ্য ফাস্টার ইউ বোল টু এ কোয়ালিটি ব্যাটসম্যান, দে হার্ডার দে গোয়িং টু হিট ইউ। তুমি যত জোরে বোল করবা, একটা কোয়ালিটি ব্যাটসম্যান তোমাকে তত জোরে মারবে, যেটা ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ারদের সম্বন্ধে আগে বলা হইতো। তো সেইখানে যদি ওরকম উইকেট, পাটা উইকেট করে দেন, তো বোলার হার্ট ব্রেক। দেখা যাক বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন নিয়ে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর কি বলেন, ওনার কি মনে হচ্ছে আমরা কেমন করব। আমাদের আসলে সাইডটা অনেকটা নতুনই বলতে গেলে, কারণ আমাদের পঞ্চপাণ্ডবের দুইজন আহ, আহ, খেলা আমাদের টি-20 ফরম্যাট খেলছেন না, এবং সাকিব বা মাহমুদুল্লাহ তাদেরও কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে তারা চলে এসেছে। তো এটা আমার দৃষ্টিতে এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ট্রানজেকশন পিরিয়ড চলছে। তো এই সময়টাতে আমাদের দলটা অনেকটাই নতুন দল। আমরা বেশি আশা নিয়ে কিন্তু এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছি না, যেটা খেলতে গিয়েছিলাম গত টি-20 ওয়ার্ল্ড কাপ। সুতরাং আমরা আশা করি যে বাংলাদেশের যে নতুন যে আমাদের প্লেয়াররা আছে, ব্যাটাররা আছে, বোলাররা আছে, তারা এস্টাবলিশড হবে, ভালো পারফর্ম করবে, এবং তারা আরো লম্বা সময়ের জন্য বাংলাদেশ দলকে সার্ভিস দিবে। আমার ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে এটা, ওয়ার্ল্ড কাপে আমরা যে খুব একটা ভালো খেলবো বা খুব একটা ভালো ফলাফল করব, সেটা আমার কাছে মনে হয় না। আমাদের জিম্বাবুয়ের যে সিরিজে আমাদের যে ব্যাটসম্যানদের যে পারফরমেন্স, টপ অর্ডারটাকে আপনার কেমন মনে হয়েছে? তো অনেকটাই নতুন। আমি এটা এই কথাটাই বললাম, আমাদের কিন্তু দলটা একটা নতুন দল তৈরি হচ্ছে টি-20 ফরম্যাটে বা 50 ওভার্স ম্যাচে আমাদের দলটা নতুন করে তৈরি হচ্ছে। কারণ আমাদের তামিম দলে নেই, আমাদের মুশফিক দলে নেই, আমি মাহমুদুল্লাহ আল ক্যারিয়ারে টপ অর্ডারের জায়গাটি আপনাকে জিজ্ঞাসা করলাম এই কারণেই যে এই জায়গাটি নিয়ে মূলত একটু কথা হচ্ছে, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি বললাম তো আসলে কথা, সমালোচনা তো হবেই, কারণ একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, যারা প্লেয়াররা আসবে তাদেরকে কিছুটা সময় দিতে হবে। এটা পৃথিবীর সব দেশে কিন্তু এই সময়টা পার করে। তো আমরা ফরচুনেট আনফরচুনেটলি ওয়ার্ল্ড কাপের সময় এই সময়টা পার করছি, এবং টপ অর্ডাররা কিন্তু এখানে আমাদের চিটাগং যে জিম্বাবুয়ের সাথে ম্যাচগুলো হলো, তারা কিন্তু খারাপ খেলেনি, এবং আমাদের ঢাকা প্রিমিয়ার লিগও কিন্তু বেশ কিছু কিন্তু ভালো পারফর্ম করেছে। সাকিবও কিন্তু রানের মধ্যে আছে। তো আমার মনে হয় যে মিডল অর্ডার যেটা ফেল করেছে, সাকিব টিমে যদি আসে, এবং আমার মনে হয় যে উইকেট কন্ডিশনও কিন্তু রকিবুল ভাই যেটা বললো, এটা কিন্তু বাউন্সি টেক হওয়ার চান্সই বেশি, যেহেতু আমেরিকাতে উইকেটে যেটা শোনা যাচ্ছে। তো আমার বিশ্বাস আমাদের পেস অ্যাটাকটা ভালো আছে। আমাদের শফিউল এবং তাসকিন, এরা কিন্তু ভালো ভালো বল বলছেন। করছে। তো
তো এবং ওই উইকেটে তারা আমি মনে করি যে তারা আরো ভালো বোলিং করবে। তো সবকিছু মিলিয়ে আমাদের দল ভালো করবে এটাই আমরা প্রত্যাশা করি এবং করতে চাই। এবং খুব বেশি ভালো হাই হোপ নিয়ে আমরা যাচ্ছি না। সেটা মাথায় রেখে আমরা আমাদের দলের সাথে থাকবো, বাংলাদেশ টিমের সাথে থাকবো এবং সবাইকে থাকার অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ বেশি ১ মিনিট সময় নিয়ে ফিরছি রাকিবুল হাসান, যদি আপনার কিছু বলার থাকে তারপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে। আপনার এই প্রশ্ন যেটা সিরাজ ভাই বললেন, সিরাজ ভাইয়ের সঙ্গে আমি খালি যোগ করে দিচ্ছি। আপনি যে গ্রুপিংটা দেখেন, আমাদের গ্রুপটা খুব, আমরা কিন্তু একটা কমফোর্ট জোনে আছি। সাউথ আফ্রিকা আমাদের প্রতিপক্ষ, সাউথ আফ্রিকার সঙ্গে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা আমাদের প্রতিপক্ষ। শ্রীলঙ্কা আমরা যদি ফার্স্ট ম্যাচে জিতে যাই, সাউথ আফ্রিকার সঙ্গে যদি হারিও, আর 2টা ম্যাচ যদি আমরা জিতি, উই উইল কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। এবং আমার কাছে কিন্তু ওইটা হবে একটা বড় অ্যাচিভমেন্ট যদি এটা আমরা করতে পারি, ইফ ইউ ক্যান কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। এবং যেটা নাকি সিরাজ ভাই বলেন, ইয়েস আমাদের প্রত্যাশা খুব বেশি নাই, ভালো ক্রিকেটটা খেলুক। যদি আমরা হেরেও যাই, হার জিত পার্ট অফ দ্য গেম, বাট যেন লড়াই করে হারি। মুক্তিযুদ্ধ হয়েছে লড়াইয়ের মধ্যে দিয়ে, এই দেশ স্বাধীন হয়েছে লড়াই করে। বাঙালি লড়াই করতে পারে, তো আমাদের প্লেয়াররা লড়াই করুক। নিশ্চয়ই তাদের লড়াই আমাদের সবার, সকল দর্শক সমর্থক শুভানুধ্যায়ী যারা সবাই নিশ্চয়ই সেটা উপভোগ করবে এবং তাদের প্রতিটি বিজয় আরও বেশি উপভোগ করবে। সেই প্রত্যাশাটা রেখে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, কাল আবারও দেখা হবে, অন্য কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।